নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাজধানী আগরতলাকে সাজিয়ে তুলেছে পুর নিগম, যার জন্য বহু কাজ করেছে। লক্ষ্য স্বচ্ছ আগরতলা এবং সুন্দর নগরায়ন। কি পরিকল্পনার মধ্যে ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তর থেকে মিলল সেরার শিরোপা। গত 11 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তর আগরতলা শহরকে স্বচ্ছতম শহর বলে ঘোষণা করেছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথাই জানালেন মেয়র দীপক মজুমদার। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার রামনগর 1 নম্বর রোডের শনি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মিজোরামের লঙ্গাই এফসি কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল শ্রীনাথপুর সূর্য শক্তি ক্লাব। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করল দল। মঙ্গলবার থেকে কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হলো 10তম আব্দুল করিম স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে থেকে শুরু করে অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ফুটবল প্রেমীদের মধ্যে। আগামী 72 ঘন্টা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানালো আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে। এর ফলে ভাসবে 10টি রাজ্য। পাশাপাশি শীতের হাড় কাঁপানো ঠান্ডা এবং কুয়াশার চাদরে যেতে পারে বেশ কিছু অংশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর পূর্বাঞ্চল সহ জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে হত্যা করা হবে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা পাঞ্জাবের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। খুনের হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি গিরপথ বান্ত সিং পানুনের, যার কারণে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা পাঞ্জাব জুড়ে সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনকেও, কারণ গত কয়েক মাস ধরে এই জঙ্গি গোষ্ঠী দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক খুনের হুমকি দিয়ে চলেছে। জোটে মমতাকে চাই। বিজেপিকে হারাতে হলে কৌশল হাতছাড়া করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের চেয়ারম্যান হবার পর এভাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুধু তাই নয়, কংগ্রেসের দরকার জাতীয় ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতা ও গুরুত্বের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ একান্ত জরুরি, যার ফলে আগামী দিনে জোটের এই পরিকল্পনা যে অনেকটাই লড়াকু হবে সেটা মনে করছে তথ্যবিজ্ঞ মহল। চলতি মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে মহামারী করোনা, এমনকি আশঙ্কা প্রকাশ চীনের জাতীয় স্বাস্থ্য মিশন এনএইচসি এর পক্ষ থেকে, যার কারণে বর্তমান সময়ে থেকে প্রত্যেককে পুনরায় করোনা বিধি মেনে চলার পরামর্শ দিল এনএইচসির কর্তৃপক্ষ। তাদের ঘোষণা, নতুন টেড এবং ইনফ্লুয়েঞ্জা নতুন ঢেউ ইতিমধ্যে ঠেকাতে মাস্কের ব্যবহার একান্ত জরুরি। তাছাড়া ভিড় এড়িয়ে চলার পরামর্শ সংস্থার। শঙ্করাচার্য দ্বাদশ বালিকা বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে স্কুল এলামনির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন 40 নম্বর পুর ওয়ার্ল্ড কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মন সহ আরো অনেকেই। পিএম বিশ্বকর্মা প্রকল্পে কি সুবিধা পাবে কারুশিল্পীরা, যার মধ্যে রয়েছে কারুশিল্পীদের শংসাপত্র এবং পরিচয়পত্র প্রদান, দৈনিক 500 টাকার স্টাইপেন্ড এবং 15,000 টাকা পর্যন্ত যন্ত্রপাতি কেনার সাহায্য সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় বার্তা। কারুশিল্পপতিদের কাছে বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠিত হলো প্রচার অভিযান। মঙ্গলবার এমএসএমই ডিএফওর অফিসের প্রাঙ্গণে আলোচনা সভার বা অভিযানের সূচনা করেন টিআরপিসি চেয়ারম্যান পাতালকোনা জমাতিয়া। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা এবং গ্রামীণ স্তরে এই প্রচার ভ্যান চালানো হবে প্রচারের মধ্য দিয়ে। এনএসএস-এর উদ্যোগে গোটা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতেই চলছে নানান রকমের কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হলো 7 দিনব্যাপী শিবিরের। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, স্কুলের প্রধান শিক্ষিকা মণিদীপা চৌধুরী সহ অন্যান্যরা। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে গোটা রাজধানী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে চলছে স্বচ্ছতার কাজ। মঙ্গলবার এই অভিযানের অঙ্গ হিসেবে নগর ও রামঠাকুর সেবাশ্রমে স্বচ্ছ ভারত অভিযানে হাত লাগান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলীয় এবং সংগঠনের প্রতিনিধি ও আশ্রমের অন্যান্য সদস্যরা।
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে 22 জানুয়ারি। তার জন্য ইতিমধ্যেই প্রাণ প্রতিষ্ঠার আয়োজন চলছে। রামলালার এই উপলক্ষে গোটা দেশে চলছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সাফাই অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে চলছে বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে সাফাই প্রক্রিয়া। মঙ্গলবার কৃষ্ণনগর সৎসঙ্গ বিহার আশ্রমে অভিযানে হাজির ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উনুনে বসানো গরম জলের হাঁড়ির সামনে মা ও 2 বছরের শিশু কন্যার খুনসুটি, মুহূর্তে খুনসুটি পরিণত হলো আর্তনাদে। শিশু কন্যা দেবিকা বাউরি নিয়ে আসা হলো কৈলাসহর হাসপাতালে, কারণ গরম জলের হাঁড়িতে পড়ে গেল শিশু কন্যা। সেখান থেকে জীবিত আনা হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ভেস্তে গেল। মঙ্গলবার সকালে অকালে প্রাণ হারালো দেবিকা। শিশু কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ কৈলাসহর চা বাগানের শ্রমিক দম্পতি। 7 দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল হাবুল বণিক নামের এক 65 বছরের বৃদ্ধ। খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। মঙ্গলবার 7 সকালে জয়নগরের বণিকপাড়া এলাকায় মিলল তার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তার পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, হাবুল বণিকের মৃত্যু এটা নিছকই দুর্ঘটনা না আত্মহত্যা? নাশকতার আগুনে সর্বশান্ত এক স্টিল মিস্ত্রির পরিবার। সোমবার চান্দিনামুড়া এলাকায় নারায়ণ দাস গিয়েছিলেন পিকনিকে। প্রতিবেশীরা ফোন করে তাকে জানায় যে কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের গ্রাসে সম্পূর্ণ ছারখার হয়ে যায় তার মাথা গোজার স্থানটি। যদিও ঘরটি কোনো গ্যাসের লাইন ছিল না ঘরটিতে, যার কারণে নারায়ণ দাসের অভিযোগ নাশকতার আগুনে তার বসত ঘরটিকে জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছালে বসত ঘরটি রক্ষা যদিও করতে পারেনি। সর্বশান্ত হয়ে আর্তনাদ গোটা পরিবারের। উপলক্ষ চণ্ডীগড় মেয়র নির্বাচন না ইন্ডিয়া জোট এই নির্বাচনে এখনো জেতেনি। তবে যেটা হয়েছে সেটা হলো আপ এবং কংগ্রেসের মধ্যে সফল ভোট। সেটাকে প্রথমে লড়াইয়ের সাফল্য দাবি করলো ইন্ডিয়া শিবির। ওপর থেকে নয় একেবারে নিচু তলা থেকে জোট প্রক্রিয়া শুরু করলো একদা চির প্রতিদ্বন্দ্বী দুই দল। লোকসভায় দিল্লি ও পাঞ্জাবে আসন রফানি আলোচনার মাঝেই চণ্ডীগড় কর্পোরেশনের মেয়র ডেপুটি মেয়র নির্বাচনে গেরুয়া শিবিরকে পরাস্ত করতে জোট করলো ইন্ডিয়া জোটের শরিক এই দুই দল। শিশুদের বিজ্ঞান মনস্ক চেতনা গড়ে তুলতে দক্ষিণ জেলা ভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনী শুরু। বিলোনিয়া পুরাতন টাউন হলের মুক্ত মঞ্চে বালবৈজ্ঞানিক প্রদর্শনীর কর্মসূচিকে সামনে রেখে একদিনের বিজ্ঞান কর্মশালা সহ দুদিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনীর সূচনা হয় অতিথিদের উপস্থিতিতে। বিজ্ঞান মেলার মঞ্চে ছিলেন বিধায়ক মাইলভ মগ, প্রমোদ রিয়াং, বিলোনিয়া পুর পরিষদের নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ অন্যান্যরা। জেলার 3টি মহকুমা থেকে নির্বাচিত হয়ে মোট 30টি স্কুল দক্ষিণ জেলা ভিত্তিক বিজ্ঞান মেলায় তাদের মডেল নিয়ে উপস্থিত হন। বিজ্ঞান মেলায় অতিথিরা আলোচনা রাখতে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিজের লক্ষ্য স্থির রেখে মনোযোগের সহিত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মহাসমারোহে দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরের দিন থেকেই ব্যাপক অনিয়ম মুম্বাইয়ের অটল সেতুতে। পিকনিক করতেও সেতুতে চলে যাচ্ছেন অনেকেই। এবার দেখা গেল অটল সেতুতে দিব্যি চলছে একটি অটো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই খবর। তবে এক নেটিজেনের তোলা ছবি ভাইরাল হয়েছে অটল সেতুতে চলতে থাকা অটোর দৃশ্য। উল্লেখ্য, বেশ কয়েকজন যানবাহনকে অটল সেতুতে নিষিদ্ধ করেছে মুম্বাই ট্রাফিক পুলিশ। অথচ মুম্বাই ট্রাফিক পুলিশের নিয়ম অনুযায়ী মোটর বাইক, অটো, ট্রাক্টর, গরুর গাড়ি কোনো কিছুই চলাচল করতে পারবে না অটল সেতুতে। তাহলে উদ্বোধনের পর থেকে কেন ব্যাপক অনিয়ম অটল সেতুতে, প্রশ্ন উঠেছে জানিয়ে। কমলপুর দুর্গাচৌমুহনী ব্লকের দেবীছড়া পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের একটি পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত টিএসআর জওয়ান রাজু মালাকার। পাড়ায় 70 পরিবারের বসবাস, লোকসংখ্যা 3 শতাধিক, সিংহভাগ পরিবার গরিব মেহনতি অংশের। এই পাড়াটি নানা সমস্যায় ভুগছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা যাতায়াতের রাস্তাটি। পাড়ার বাসিন্দারা বহুবার পঞ্চায়েতের কাছে দাবি করেছিল চলাচলের রাস্তাটি মেরামত করার, কিন্তু পঞ্চায়েত রাস্তা তৈরি করে দেব দিচ্ছে ইত্যাদি করে আর দেয়নি। শেষ পর্যন্ত এই পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত টিএসআর জওয়ান রাজু মালাকার হাত দেয় রাস্তা তৈরিতে, অথচ নিজ অর্থ খরচ করে মাটি ফেলে বরাদ করে সবার স্বার্থে তিনি তৈরি করলেন যাতায়াতের রাস্তা। অবসরপ্রাপ্ত টিএসআর জওয়ান রাজু মালাকারের এই মহান কাজে গ্রামবাসীরা খুবই খুশি। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্তকে খুনের হুমকি। খালিস্তানি জঙ্গি গুরুপ্রতাপ সিং পান্নুনের
মঙ্গলবার পান্নুন হুমকি দেন, আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দিয়েছে পান্নুন। হুমকির পরে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্তারা নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। অতিরিক্ত সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ। উল্লেখ্য, গত এক বছরে একের পর এক নাশকতার হুমকি দিচ্ছে পান্নুন। চলতি মাসে শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলা হবে বলে জানায় সে। তবে গত বছরের ডিসেম্বর মাসে সংসদ হামলার হুমকিও দেয় পান্নুন। জিরানি আরডি ব্লকের অধীন বরজলা এডিসি ভিলেজের অধীনে রয়েছে রামদয়াল পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কেন্দ্রটি নির্মাণ হওয়ার সময় জায়গা দিয়েছিলেন বুদুলক্ষ্মী দেববর্মার স্বামী। বিনিময়ে বুদুলক্ষ্মী দেববর্মা সেখানে চাকরি পেয়েছিলেন। 60 বছর বয়স পর্যন্ত তিনি চাকরি করেছেন। বর্তমানে বয়স হয়ে যাওয়ার কারণে তিনি অবসরে চলে যান। নতুন নিয়োগ হয়েছে রুবিনা দেববর্মা নামের এক মহিলা। বুদুলক্ষ্মী দেববর্মার অভিমত, বাড়িতে ওনার মেয়ে রয়েছে এবং ছেলের বউ রয়েছে, তাদেরকে কেন চাকরি দেওয়া হলো না, যার কারণে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা মেরে দেন। বিগত 8 মাস যাবৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে। 60 জন শিশু সহ গর্ভবতী মায়েরা কেন্দ্রটির পরিষেবা থেকে বঞ্চিত। কিন্তু বর্তমানে কেন্দ্রটি বন্ধ থাকার ফলে সকল পরিষেবা থেকে বঞ্চিত সকলেই। জিরানিয়ার সিডিপিও অফিস থেকে আধিকারিকরা এলেও কোনো সুরাহা এখনো বের করতে পারেনি। কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে আপাতত কোনো বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। মসজিদ পরিদর্শনের জন্য স্থানীয় এক কমিশনার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, জ্ঞানব্যাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার সময় সায় দিয়েছিল শীর্ষ আদালত। তবে শাহী ঈদগাহের ক্ষেত্রে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়। আহ্বান মুখ্যমন্ত্রী রয়েছে, কিন্তু একাংশ সরকারি বাবুরা মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর এতে করে ঘটছে মর্মান্তিক ঘটনা। এমনই একটি ঘটনা মঙ্গলবার করবুক মহকুমার শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিলক্ষিত। এদিন সকালে 6:30 নাগাদ শিলাছড়ি ব্লকের আইলমারা এলাকার বাসিন্দা সতেশ চাকমা বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে বয়স 45-এর ব্যক্তিকে শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। অভিযোগ, সে সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রনিত দাস ছিলেন না। অগত্যা সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের নার্স যথাযোগ্য চিকিৎসা পরিষেবা দিয়েছেন, কিন্তু এই চিকিৎসা পরিষেবা পর্যাপ্ত ছিল না। সোজা কথাই বললেন, ডাক্তারের চিকিৎসা পরিষেবা কি একজন নার্স দিতে পারেন? কখনোই না। ফলে যা হবার তাই হলো। বেশ কয়েক ঘন্টা পর বিনা চিকিৎসায় স্বদেশ চাকমার মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনায় প্রতিবাদে উত্তেজিত সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশে পরিবারের মানুষজন। পরে মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। 100 দিন পেরিয়ে গেছে হামাস বনাম ইসরায়েলের যুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু লড়াই থামার নাম নিয়ে জারি রয়েছে মৃত্যু মিছিল। এরই মাঝে যুদ্ধের ময়দানে উদ্বেগ বাড়াচ্ছে ইরান। এবার ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের উপর সদর দপ্তর উড়িয়ে দিল ইরানের সেনা। এমনকি আক্রমণ আরো তীব্র করার ডাকও দিয়েছে তেহরান। সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর বাহিনীর সদর দপ্তরে হামলা চালানো হয়। এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইরান রিভলিউশনারি গার্ডস, যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয় ওই অঞ্চলে গুপ্তচর বাহিনীর সদর দপ্তরগুলিতে হামলা চালানো হয়েছে। সাত সকালে এক ব্যক্তির দুই স্ত্রীর মারপিটের ঘটনায় চাঞ্চল্য বিশালগড়ের নোয়াপাড়ায়। গড়িয়াপাড়া এলাকায় অহিদ মিয়া 3টি বিয়ে করেন। তার 3 সংসারে 6 জন সন্তান রয়েছেন। শারমিনা বেগমের বক্তব্য, 25 বছর আগে নোয়াপাড়ায় নিজের টাকায় জমি কিনে বাড়ি করে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। এদিকে বিশ্রামগঞ্জে বিয়ে করা স্ত্রীকে জায়গা না দিতে পারায় ওই মহিলা বাবার বাড়িতেই ছিল এতদিন। দ্বিতীয় স্ত্রীর সন্তান বিদেশে থাকেন অনেকদিন ধরেই। তাকে দিয়ে 8 লক্ষ টাকা খরচ করিয়ে গড়িয়ামারায় খাস জমিতে ঘর নির্মাণ করান। এবার ছেলে বিদেশ থেকে ফিরে এলে নতুন বাড়িতে গেলে তাকে ঢুকতে দেয়নি এলাকাবাসী এই খাস জমি বলে। পরে ওই যুবক তার মা রেহেনা বেগম ও স্ত্রীকে নিয়ে নোয়াপাড়া বাড়িতে এসে তৃতীয় স্ত্রী শারমিনা বেগমকে বাড়ি থেকে বের করে দেন। সোমবার রাতভর শারমিনা বেগম তার সন্তানকে নিয়ে জঙ্গলে রাত কাটান। মঙ্গলবার সকালে তিনি নোয়াপাড়া বাড়িতে ফিরে গেলেন। দুই স্ত্রীর মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।